ভারত এবং বাংলাদেশ বর্ডারে এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলো আজকে ত্রিপুরাবাসী। আজকে হঠাৎ করেই এক ভারতীয় দালালকে গুলি করতে বাধ্য হয় বিএসএফ এবং এই ঘটনায় সকলে কিন্তু চমকে যায়। আজকে এই ঘটনাটি ঘটেছে বিএসএফ এর যে ভারত এবং ত্রিপুরা মানে ভারতের ত্রিপুরা এবং বাংলাদেশ যে বর্ডার লাইন আছে সেই 138 এবং 139 নম্বর চেকপোস্টে বিএসএফ এর জওয়ানরা হঠাৎ করেই দেখেন এক ভারতীয় এই কাঁটাতার সরিয়ে বাংলাদেশে কিছু চোরাচালান করার চেষ্টা করছেন এবং ওপার থেকে বাংলাদেশি কিছু চোরাচালানকারী তাকে রেসপন্স করছে। বিএসএফ প্রাথমিকভাবে সেই ভারতীয়কে বাধা দেওয়ার চেষ্টা করে, ঠিক তখনই সেই ভারতীয় দালাল বিএসএফ কে পাল্টা আক্রমণের চেষ্টা করে এবং বিএসএফ জওয়ানরা কোনো দেরি না করে তাকে গুলি চালিয়ে দেয় এবং এর ফলে তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। পেটের নিচে বিএসএফ এর এই গুলি কিন্তু তার লাগে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো তার বয়স মাত্র 27 বছর এবং এর নাম আকাশ দাস এবং তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এই পুরো ঘটনা আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে দেয়। দিনের পর দিন আমাদের ভারতে যেভাবে জঙ্গি হামলার প্রবণতা বাড়ছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতবাসী এবং গুপ্তচর তারা কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছেন আমাদের শত্রুপক্ষের সাথে। আজকে যাকে গুলি করা হয়েছে তিনি তো ভারতীয়, কিন্তু তিনি বাংলাদেশিদের সহায়তা করতে যাচ্ছেন। গোটা দেশ জুড়ে যে এসআইআর এর কথা হচ্ছে বা এসআইআর হচ্ছে সেখানে বারংবার যে অবৈধ অনুপ্রবেশকারীর বাইট উঠে আসছে সেখানেও তারা বলছেন 5,000 টাকা দালালকে তারা দিয়েছেন, ফলে ভারতে ঢুকতে পেরেছেন। অর্থাৎ ভারতবর্ষের ক্ষতি যত না আমার ব্যক্তিগত অভিমত এই বাংলাদেশিরা করছে, এই পাকিস্তানিরা করছে, তার থেকে অনেক বেশি ক্ষতি করছে এই ভারতবর্ষে থাকা এই ব্যক্তিরাই, যারা দিনের পর দিন এইভাবে চোরা পথে বাংলাদেশিদের ভারতে ঢোকাচ্ছেন। বিএসএফ জওয়ানরা গুলি চালিয়েছেন দেশের সুরক্ষার স্বার্থে, সে বিষয়ে দ্বিমত পোষণ করার জায়গা নেই, কিন্তু এই ভারতীয়রা কবে শুধরাবেন? এই ভারতীয়রা কিছু টাকার জন্য, কিছু লোভে দিনের পর দিন জাতীয় সুরক্ষার সঙ্গে ছেলেখেলা কেন করা হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। কালকে সিমিলার একটি ঘটনা উড়িষ্যা থেকেও আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? উড়িষ্যা থেকে দেখতে পেয়েছি যে এক ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করে এবং তিনি নাকি অবৈধভাবে দিনের পর দিন বাংলাদেশিদের শেল্টার দিতেন এবং যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে তিনি 10টি ঘর তৈরি করেছিলেন শুধু অবৈধ বাংলাদেশিদের শেল্টার দেওয়ার জন্য। এবং তার যখন বিভিন্ন তদন্ত করা হয়, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করা হয়, সেখানে পরিষ্কার দেখা গেছে তিনি বিদেশি ফান্ডিং কালেক্ট করেছেন এবং ইল্লিগাল অ্যাক্টিভিটিতে এই বাংলাদেশিদের ইনভলভ করিয়ে দিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে পরিস্থিতি যে ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে তা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বুঝতে পারছি যে কিছু অসাধু ব্যবসায়ী, কিছু অসাধু দালাল ক্রমাগত ভারতের ক্ষতি কিন্তু করে যাচ্ছে, যার নিদর্শন আজকে আমরা দেখেছি, কালকে উড়িষ্যায় দেখেছি। এবং যারা বাংলাতেও এসআইআর এর কাজ করছেন তারাও হয়তো বুঝতে পারছেন যে এই অবৈধ বাংলাদেশি যাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড সব তৈরি করা হয়ে গেছে, তাদের পিছনেও কিন্তু এই ভারতীয় দালালরা আছে, যারা না জেনে বা বুঝে কিংবা শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে এই ইল্লিগালিটিকে সাপোর্ট করছেন এবং জাতীয় সুরক্ষার সঙ্গে বড়সড় খেলা খেলছেন। এই মুহূর্তে ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ বর্ডার নিঃসন্দেহে দিল্লি বিস্ফোরণের পর আমাদের কাছে কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে গেছে। আজকেও ভারত এবং পাকিস্তান বর্ডারে এক কাপেলকে কিন্তু অ্যারেস্ট করে বিএসএফ এবং শেষ 1.5 মাসে এই রকম দুটো দৃষ্টান্ত দেখা গেল যেখানে কাপেলরা বিএসএফ এর হাতে কিন্তু আত্মসমর্পণ করলেন। এবং আজকে যে ঘটনা ঘটেছে তা আরো চমকপ্রদ। মাত্র 26 বছরের 2 ছেলে এবং মেয়ে যারা নিজেদেরকে বিবাহিত বলে দাবি করেছেন, তারা পাকিস্তানের সিন্ধ প্রদেশে থাকতেন। একজনের নাম প্রপাত কুমার ও অন্যজনের নাম গৌরী। তারা ভারতবর্ষে চোরাপথে ঢুকতে চাইছিলেন এবং বিএসএফ তাদেরকে অ্যারেস্ট করে। ঠিক কিছুদিন আগে, মাসখানেকের সময় আগে, এই রকম আরো এক দৃষ্টান্ত কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে আরো এক কাপেল বিএসএফ এর হাতে কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন। অর্থাৎ ভারত পাকিস্তান বর্ডারও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। সিন্ধ প্রদেশে এই মুহূর্তে পাকিস্তানের সব থেকে ভয়ানক একটি আন্দোলন চলছে এবং কালকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন
হতে পারে সিন্ধ কোনো না কোনো সময় আমাদের দখলেই আবার চলে আসবে, কারণ সিন্ধের যে কালচার, সংস্কৃতি, ভাষা সব ভারতীয়দের মতোই। আমরা প্রাথমিকভাবে হয়তো বর্ডার দিয়ে আলাদা হয়েছি, কিন্তু কোনো না কোনো দিন হতেও পারে যে সিন্ধ ভারতেরই অংশ হয়ে যাবে। আর এই মুহূর্তে এই কথা বলার পর সিন্ধের যারা বাসিন্দা তারা কিন্তু রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেন, এবং তারা হাতে নরেন্দ্র মোদীর পোস্টার নিয়ে রীতিমতো সেলিব্রেট করতে শুরু করেন, এবং তারা বুঝিয়ে দেন তারা ভারতবর্ষের অংশ হতে চান। आज सिंध की भूमि, मेरे बहनों भाइयों, यह भारत का हिस्सा भले ही न हो, लेकिन सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा। और जहां तक जमीन की बात है तो बॉर्डर्स तो बदल सकते हैं, क्या पता कल को सिंध भारत में फिर से वापस आ जाए। শেষ 6 মাস ধরে সিন্ধের মানুষরা ধারাবাহিকভাবে পাকিস্তান সেনাবাহিনীর যে অ্যাগ্রেশন তার বিপক্ষে কিন্তু প্রতিবাদ করেছে। দিনের পর দিন সিন্ধ প্রদেশকে তারা বালুচিস্তানের মতো কিন্তু ডিপ্রাইভ করে রেখেছেন। ফলে সিন্ধ প্রদেশের মানুষরা কিন্তু এখন স্বাধীনতার আন্দোলন করতে শুরু করেছেন, এবং তারা এই আন্দোলনে ভারতকে পাশে চাইছেন। এবং আপনারা শুনলে অবাক হবেন, রাষ্ট্রসংঘতেও তারা এই স্বাধীনতা চেয়ে একটি চিঠি লিখে দিয়েছেন এবং স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চান না। আর এই সিন্ধ প্রদেশের দুই কাপেল আজকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলেন, বিএসএফ এর হাতে ধরা পড়লেন, তাদের বিপক্ষে ইনভেস্টিগেশন হবে, পরবর্তীকালে যা সিদ্ধান্ত নেওয়া হবে আমি আপনাদেরকে আপডেট এলে নিয়ে আসবো সেই পুরো বিষয়ে। পাশাপাশি বিএসএফ এর অফিসিয়াল যে তথ্য সেখানে বলা হচ্ছে ভারত বাংলাদেশ এবং ভারত পাকিস্তান দিয়ে এবছর মানে 1 নভেম্বর 2024 থেকে 31 অক্টোবর 2025 এই সময়কালে প্রায় 1952টা ড্রোন তারা কিন্তু সীমান্তে আটকেছে। অর্থাৎ এখনো ভারতকে অশান্ত করার পরিকল্পনা পাকিস্তান এবং বাংলাদেশ যে ক্রমাগত করে যাচ্ছে, তার জন্য রকেট সায়েন্স লাগে না, এই তথ্যটাই কিন্তু পরিষ্কার। এবং এর মধ্যে প্রায় 1816টি ড্রোন পাকিস্তান সীমান্ত থেকে এসছে এবং 186টির কাছাকাছি ড্রোন বাংলাদেশ থেকে এসছে। তারা ড্রোনে কখনো AK-47 রাইফেলকে প্যাক করে ভারতে পাঠাচ্ছে, কখনো গাঁজা পাঠাচ্ছে, কখনো গ্রেনেড পাঠাচ্ছে, কখনো বিস্ফোরক বেঁধে পাঠাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে তারা বিএসএফ কে ধোঁকা দেওয়ার ক্রমাগত চেষ্টা করছে, বিএসএফ কে এঙ্গেজ রাখার চেষ্টা করছে এবং ভারতকে অশান্ত করার চেষ্টা করছে। এবং এই যে AK-47 পাঠাচ্ছে, গ্রেনেড পাঠাচ্ছে, গাঁজা পাঠাচ্ছে, এগুলো কাদের উদ্দেশ্যে পাঠাচ্ছে? ভারতীয়দের উদ্দেশ্যে পাঠাচ্ছে, যারা কখনো পাকিস্তানের আইএসআইয়ের হয়ে কাজ করছে, যখনো বাংলাদেশের এবিটি মানে আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে কাজ করছে। তাদের মোটো এক, তারা নামে ভারতীয়, তারা জন্মগত ভারতীয়, কিন্তু ভারতের বিপক্ষে বড়সড় চক্রান্ত করছে, যা বিএসএফ কড়া হাতে দমন করেছে শেষ 1 বছর, অন্তত এই তথ্য সেটা বলছে। পাশাপাশি ওয়েস্টার্ন বর্ডারে বিএসএফ 23টি অ্যান্টি রগ ড্রোন সিস্টেম ইনস্টল করেছে, 100 আল্ট্রালাইট থার্মাল ইমেজারকে ইনস্টল করেছে, এবং যে ড্রোনগুলো উদ্ধার করা হয়েছে সবকটাই চায়নার তৈরি DJI ম্যাট্রিক ড্রোন এবং DJI ম্যাভিক ড্রোন, তা বিএসএফ এর পক্ষ থেকে অফিসিয়ালিও জানানো হয়েছে। অর্থাৎ প্রবণতা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। এখন ভারত এবং বাংলাদেশ যে বন্ধুত্ব ছিল সেটা তো নেই, ফলে বাংলাদেশ সীমান্তটাও কিন্তু ভারতের কাছে মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে। পাকিস্তান সীমান্ত তো মাথা ব্যথার কারণ ছিল, দাপটটা বাড়ছে। সব মিলিয়ে যদি সামারাইজড করেন, এই দাপট আরো বাড়ছে কোথাও না কোথাও ভারতীয়দেরই ইনভলভমেন্টে। এবং আজকে বিএসএফ গুলি চালিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে কোনো ভারতীয় দালালকেও আর কিন্তু রেয়াত করা হবে না। দেখা মাত্র এই শুট আউট এবং ভারতের সুরক্ষার জন্য যা করা প্রয়োজন আমাদের সেনাবাহিনী ঠিক সেটাই করবে। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।